নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা সংসারে কাজকর্ম করতে অনেকটা সহজ হবে এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবেন। তার জন্য চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে আছে সূচ আর সুতো। তো দেখবেন যখন সূচ অনেক সময় ছোট হয়, সেই ছোট সূচের মধ্যে না সুতো পরানো একেবারে সম্ভব হয় না। আর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, তারা তো সূচের মধ্যে সুতো একেবারেই পরাতে পারে না, তাদের হেল্পের জন্য অন্য কাউকে প্রয়োজন হয়। এবার বাড়িতে যদি কেউ না থাকে, তখন তারা কিভাবে কাজটা করবে? তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেবো সূচের মধ্যে কিভাবে আইসাইট যাদের উইক আছে তারাও কিন্তু খুব সহজে পরিয়ে নিতে পারবে। তো আমরা যখনই এরকম সূচের মধ্যে সুতো পরাতে যাই, দেখবেন কতটা সমস্যা হয়। তো আজকের এই টিপসটা ফলো করলে সেই সমস্যাটাই কিন্তু হবে না, কারণ এই যে সুতোর যে মাথার দিকটা আছে না, সেই মাথার দিকটা কিন্তু একেবারে নরম থাকে, সেই নরম জায়গাটা সূচের মধ্যে কোনোভাবেই যায় না। তো আমরা কি করব, আজ ছোট্ট একটা টিপস শেয়ার করব, যার জন্য আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে। কি করব আমরা? তো আমরা নিয়ে নেব এরকম কোলগেট। তো কোলগেট সামান্য একটু হাতে নিয়ে নেব, সামান্য, একেবারে সামান্য, খুব বেশি নিতে হবে না। সামান্য একটু কোলগেট এইভাবে নিয়ে যে সুতোটার মধ্যে আমরা সূচে পরাবো, সেই সুতোটার মাথার দিকটা একেবারে ঠিক এই যে মাথার যে অংশটা আমরা সূচের মধ্যে পরাবো, এই অংশটা একটু কোলগেট এইভাবে করে লাগিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, ঠিক এইভাবে কিন্তু কাজটা করতে হবে। এইভাবে সুতোর মাথায় আমরা যদি একটু কোলগেট লাগিয়ে দিই, এটা লাগিয়ে 5 মিনিট আমরা রেখে দেব। রাখার পরে দেখবেন এই মাথাটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। এই যে, তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর সূচের আমাদের যে সুতোটা, মাথাটা অনেকটা সূচের মতো সূচালো হয়ে গেছে। এইবার এটা দিয়ে কিন্তু খুব সহজেই একবারেই কিন্তু আমরা সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, যাদের একটু আইসাইট উইক আছে, একটু বয়স্ক আছে, তারাও কিন্তু খুব সহজে কাজটা করে নিতে পারবে। আর জামা কাপড় হোক, যে কোনো জিনিস সেলাই করে নিতে পারবে খুব সহজেই। ছোটোখাটো কিছু সেলাই করার জন্য তো আমরা দর্জির কাছে যাই না, বাড়িতেই সেলাই করি। তাই আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে কিছুটা আমি আদা নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে করে আদাটার কিছুটা অংশ আমি কেটে নেব। আমার এখানে আদার থেকে একটু রস বের করতে হবে। তো আদার রস আমি কেন বের করছি আর কি কাজে লাগাবো, সবটাই কিন্তু শেয়ার করব। বন্ধুরা, এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের মধ্যে আমি আদাটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আদাটাকে গ্রেট করে নিয়ে তারপরে কিন্তু এর থেকে রসটা আমরা বের করব। এমনি আদা থেকে তো রস বের করা যাবে না, এই জন্য কিছুটা আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে এবার আমি ছোট্ট একটা পাত্র নিয়ে নেব, আর নিয়ে নেব একটা ছেঁকনি। এবার এই যে ছেঁকনির উপরে আমরা যদি এই আদাটুকু একটু চেপে নিই, তাহলে কিন্তু খুব সহজেই ছেঁকনির মধ্যে থেকেই আদার রসটা আমরা পেয়ে যাব। তো কিভাবে কাজটা করছি, তো এইভাবে ছেঁকনির মধ্যে আদাটা দিয়ে আমরা যদি একটা বাটির মধ্যে চেপে নিই, তাহলে কিন্তু খুব সহজে আদার রসটা আমরা বের করে নিতে পারছি। বন্ধুরা, এখানে আদার রসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চাপতে হবে, সামান্য 1 থেকে 2 ফোঁটা জল আদার মধ্যে দিলেও দিতে পারেন। তো এইভাবে দিলে আদার রসটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। আমি এখানে আদার রস বের করে নিলাম। এবার এই যে আদার মধ্যে কিছুটা উপকরণ আমি মেশাবো, যার ফলে আমাদের কিন্তু খুব কাজে আসতে চলেছে। আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। তো লেবু থেকে 3-4 ফোঁটা লেবুর রস এই আদার রসের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে 3-4 ফোঁটা লেবুর রস আমি নিয়ে নিলাম। এবার কি করব, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। খুব বেশি দিতে হবে না। যদি এই মিশ্রণটা একটু বেশি করে তৈরি করেন, সেক্ষেত্রে সব কিছু একটু বেশি বেশি দিতে হবে। এখানে আমি যেহেতু 1 চামচ মতো আদার রস নিয়ে নিয়েছি, তার জন্য আমি 3 থেকে 4 ফোঁটা লেবুর রস দিয়েছি, আর সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু কোলগেট। এইবার এই কটা একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটা কি কাজে লাগাবো চলেন দেখে নিই। বন্ধুরা, অনেক সময় দেখবেন অনেকের দাঁত থেকে না রক্ত বের হয়, দাঁতের গোড়া ফুলে যায়, দাঁত হলুদ হয়ে যায়, আবার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসে দাঁতের এত কিছু প্রবলেমের জন্য। তখন নানান ধরনের জিনিস আমরা কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু তাতে আমাদের দাঁতের ক্ষতিটাই বেশি হয় উপকারের থেকে। তাই আমরা ঘরোয়া জিনিসপত্র দিয়ে যদি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে পারি, আর সেই মিশ্রণটা যদি আমরা দাঁতে লাগিয়ে নিতে পারি, এভাবে আঙুল দিয়ে একটু দাঁতে ব্রাশ মতো করে নেব।
এইভাবে যদি আমরা কাজটা করে নিই তাহলে দাঁতের কোনো সমস্যাই কিন্তু আর থাকবে না। দাঁতের গোড়া দিয়ে যে রক্ত আসা, পায়রিয়া হওয়া, সে সমস্ত সমস্যাও কিন্তু আর হবে না। এইভাবে একটু ঘষে নিতে হবে। অনেক সময় আমাদের জলে যদি প্রচুর আয়রন থাকে তখনও কিন্তু আমাদের দাঁত হলুদ হয়ে যায়। সে সমস্ত সমস্যাও কিন্তু আর হবে না। দাঁতের একটা হলুদ যে ভাব থাকে, সেই দাঁতের হলুদ ভাবটাও কিন্তু একেবারে দাঁতটা ফর্সা হয়ে যাবে। এইটা দিয়ে কিন্তু প্রতিদিন একটু হাত দিয়ে এইভাবে রাতের দিকে ব্রাশটা করে নেবেন, করে তারপরে মুখ কুলিকুচি করে আবার রাতে শুয়ে পড়বেন। তাহলে দেখবেন আমাদের দাঁতের মধ্যে যে কোনো সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব। তার জন্য কোনো বাইরের কেমিক্যালও ইউজ করতে হবে না, ঘরোয়া জিনিস দিয়ে কাজের সমাধান হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, প্রেশার কুকারে আমরা তো রান্নাবান্না করি, অনেক সময় ডাল সেদ্ধ করি, অনেক সময় অনেক কিছু রান্নাবান্না করছি এই প্রেশার কুকারে। এবার প্রেশার কুকারে দেখবে এই ঢাকনাটার যদি প্রবলেম হয় না, অপরিষ্কার থাকে, যদি কোনো ডাল, কোনো চাল, কোনো কুচি এই সিটির মধ্যে আটকে যায়, তখন কিন্তু প্রেশার কুকারের এই ঢাকনাটার কারণেই আমাদের রান্নাটা মানে কমপ্লিট হয় না, ভালোভাবে রান্নাটা হয় না, সেদ্ধ হয় না। তাই আমরা এই ঢাকনাটা কিভাবে পরিষ্কার করব যার ফলে সিটি পড়তে যেন কোনো সমস্যা না হয়, তারই ছোট্ট একটা টিপস আজ অ্যাপ্লাই করব। রাবারটা আমি খুলে নিলাম। এইবার কি করব, ঢাকনার ঠিক সিটির এই জায়গাটা কিন্তু অনেকটা নোংরা থাকে, আমরা যতই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি না কেন এখানে কিন্তু নোংরাটা থেকেই যায়। তাই আমি সামান্য পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি। এবার খাবার সোডা ঠিক সিটির এই জায়গাটা আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা, এই আশপাশের যে জায়গাগুলো আছে ওই ভাঁজের ওইখানটায় খুবই নোংরা থেকে যায়। তো বন্ধুরা, আমরা খাবার সোডা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। তো লেবুর রস এইভাবে চিপে যদি দিয়ে দিই তাহলে কিন্তু রিয়াকশানটা দেখতেই পারছেন। এবার লেবু দিয়ে আমরা যদি এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু এখানে যতটা নোংরা আছে সেই নোংরাগুলো কিন্তু নরম হয়ে যাবে। কারণ খাবার সোডা ক্লিনিংয়ের জন্য কতটা উপকারী আমরা কিন্তু সবাই জানি। আমি ঢাকনাটাকে খুব ভালো করে এইভাবে একটু লেবুর খোসা দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে যেখানে যত জেদি দাগ আছে, নোংরা আছে, সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, দাগগুলো অনেকটা উঠেও যাবে। এইবার আমরা কি করব, এইবার এটাকে লেবুটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরিষ্কার করব না, এটাকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর এইভাবে কিন্তু একটা ব্রাশের সাহায্যে বন্ধুরা এই যে কর্নার যে জায়গাগুলো, ভাঁজের যে জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলো ব্রাশ দিয়ে একটু ঘষে নেব। তাহলে কিন্তু যতটা নোংরা ছিল, নরম হয়ে গেছিলো খাবার সোডা আর লেবুর রস দেওয়ার ফলে, সেই সমস্ত জায়গা থেকে নোংরাগুলো কিন্তু উঠে যাবে। ঠিক যে জায়গাটা রাবার থাকে এখানেও কিন্তু অনেক সময় ভাত, তরি তরকারি পড়ে যায়, পড়ে এখানে কিন্তু অনেকটা নোংরা আটকে যায়। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা ডোলে একেবারে পরিষ্কার করে নেব। তাহলে দেখবেন আমাদের ঢাকনাটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো নোংরা থাকবে না এর মধ্যে, কোনো সিটি পড়তেও কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, আমি কিন্তু কাজটা যেভাবে করছি আপনাদেরও কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। এইবার আমরা এটাকে ঘষা হয়ে গেছে, এটাকে প্লেন জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঢাকনাটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে প্রেশার কুকারে অনেক সময় আমরা ছোলা সেদ্ধ করি, কাঁচকলা সেদ্ধ করি, আলু সেদ্ধ করি। যখন এই সমস্ত জিনিস সেদ্ধ করা হয় প্রেশার কুকারের মধ্যে কালচে একটা দাগ পড়ে যায়। তো এই যে যখনই আমাদের প্রেশার কুকারের মধ্যে এরকম কালো দাগ হয়ে যায় তখন কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না জিনিসটা। তাই কোনো সার্ফ সাবান না দিয়েই আমরা কিন্তু দিয়ে দেব চা। তো আমরা সকাল বিকাল প্রত্যেকেই কিন্তু চা খাই। চা খাওয়ার পর এই যে চায়ের পাতাটা কাজে লাগাই না, ফেলে দিই। বন্ধুরা, ফেলে না দিয়ে চায়ের পাতা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রেশার কুকারটা পরিষ্কার করে নিতে পারি। আর নিয়ে নিয়েছি এখানে ভিম লিকুইড। এবার প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ভিম লিকুইড, বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমরা কি করব, এই চায়ের পাতা কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেকটা উপকারী। সেই চায়ের পাতা আর ভিম লিকুইড দিয়ে আমি এইভাবে কিন্তু একটা স্টিলের স্কচব্রাইট দিয়ে ঘষে নেব। তাহলে আমাদের প্রেশার কুকারের মধ্যে যেখানে যতটা কালো দাগ আছে, নোংরা আছে, সেই সমস্ত কালো দাগগুলো কিন্তু উঠে যাবে। প্রেশার কুকার আমরা যতই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি না কেন, দেখবেন রান্না করার পর যখনই এই ছোলা, কলা এই ধরনের জিনিস সেদ্ধ করি আমরা, তখনই একটা কালচে দাগ পড়ে যায়, সেই দাগটা কিন্তু স্কচব্রাইট দিয়ে ওঠে না। তাই একটু চায়ের পাতা দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে।
তো বন্ধুরা, আশা করছি আমার এই ঢাকনা আর প্রেসার কুকার এই দুটো পরিষ্কার করার টিপস দুটোই আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে এখানে আছে রসুন। বন্ধুরা, আমরা যখন বেশি করে রসুন কিনে আনার পর রসুনটা রেখে দিলে দেখবেন এই ধরনের কালো কালোভাবে পচে যেতে শুরু করে, রসুন কালো হয়ে যায়। তো সেই রসুনগুলোকে আমরা ফ্রিজের মধ্যেও রাখতে পারি না, আবার বাইরে রেখে দিলেও শুকিয়ে যায়। তো কী উপায়ে আমরা ফ্রিজের মধ্যে রাখবো যাতে রসুনগুলো বেশি দিন ভালো থাকে? তাই আমরা নিয়ে নিয়েছি এখানে একটা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল নিয়ে নেবেন। তো এই ধরনের বোতলগুলো দিয়ে একটু যদি বোতলটাকে কেটে তারপর বোতলের মধ্যে রসুনগুলোকে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু রসুনগুলো দীর্ঘদিন ভালো থাকবে, অন্তত 1 মাস তো ভালো থাকবেই। আমরা এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি, আর এখানে ছোট করে আমি কিন্তু যে কোনো একটা চাকু গরম করে এখানে বসিয়ে দেবেন একটা সাইডে, তাহলে ওখানে ছিদ্র হয়ে যাবে, সেখান থেকে কাঁচি দিয়ে এইভাবে খুব সহজে কিন্তু এই বোতলটাকে কেটে নিতে পারবেন। তো এইভাবে বোতলটাকে আমি কিন্তু আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই বোতলের মধ্যে আমরা যদি রসুনগুলোকে রেখে দিই, তাহলেই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে। রসুন আমরা ফ্রিজের মধ্যে কিভাবে রাখবো সেটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় হয়ে যায়, তাই সেই চিন্তাও করতে হবে না। খুব সহজে কিন্তু বোতলের মধ্যে এইভাবে রেখে দেবেন। তার আগে বোতলটাকে ধুয়ে বোতলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, বোতলের মধ্যে কোনো জল থাকলে হবে না, তাহলে কিন্তু রসুনগুলো পচে যাবে। তো আমরা এখানে বোতলের মধ্যে রসুনগুলোকে ভরে নিয়েছি। ভরে আমরা কিন্তু যে অংশটা আমরা কেটে নিয়েছিলাম সেই অংশটাকে আবার এর মধ্যে ভরে দেব। এইভাবে ভরে যদি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, তাহলে 1 মাস পর্যন্ত রসুন কিন্তু খারাপ হবে না, রসুন ভালো থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলেই আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।